মিথ্যে সাক্ষী। অরুণিমারা আজ নতুন বাড়িতে এসেছে। তার বর রজত কলকাতায় চাকরি করে। ভালো বাড়ির অভাবে এতদিন বউকে আর মেয়েকে এনে রাখতে পারেনি। তার মেয়ে আরুষি মাত্র 1 বছরের। এতদিন তারা গ্রামের বাড়িতেই ছিল। অরুণিমা অবশ্য কলকাতার মেয়ে। সব কাজকর্ম সেরে ঘুমোতে ঘুমোতে বেশ রাত হয়ে গেল। ঘরে ঢুকে ঘুমোতে গিয়ে অরুণিমার একটু ঠান্ডা লাগলো। এতক্ষণ বাইরে ছিল, এত ঠান্ডা তো লাগছিল না। তাহলে হঠাৎ এখন কেন ঠান্ডা লাগছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল সে। হঠাৎ রজত ডাক দিল, কি গো, ঘুমাবে এসো? দাঁড়িয়ে পড়লে কেন? সে গিয়ে শুয়ে পড়ল। অনেক দিন পর বউকে কাছে পেয়ে রজত একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করলো, কিন্তু অরুণিমা চমকে উঠল। রজত অবাক হলো। কি গো, সেই কখন থেকে এই সময়টার জন্য অপেক্ষা করে আছি, তুমি আমার চমকে উঠলে কেন? অরুণিমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করতে বলল, এই পারফিউমটা কবে কিনলে? বলতে গিয়ে গলাটা তার কেঁপে উঠল। রজত হেসে ওঠে। পারফিউম? আমি রাত্রিবেলা পারফিউম মেখে কবে থেকে ঘুমাই? তবে তুমি বললে তাই করবো। আফটার অল বেগম সাহেবার হুকুম বলে কথা, মানতে তো হবেই। স্ত্রীকে কাছে টেনে নেয় সে। অরুণিমার মনের খটকাটা যায় না। সে স্পষ্ট পারফিউমের গন্ধ পেয়েছে, আর সেই গন্ধটা তার বড্ড চেনা। রাত কেটে সকাল হলো। আজ রজত অফিসে গেল। দুদিনের ছুটি শেষ। রান্না বসাবার আগে একটু চা খাওয়া তার অভ্যেস। চা বানিয়ে খেতে গিয়ে সে অবাক। চায়ে স্পষ্ট এলাচের ফ্লেভার, অথচ তার তো স্পষ্ট মনে আসে সে চায়ে এলাচ দেয়নি। তাহলে কোথা থেকে আসলো? মনে পড়ে গেল, বিয়ের আগে সে এলাচ দেওয়া চা খেত, তার পছন্দের ছিল। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে কেউ খায় না বলে তারও আর খাওয়া হয় না। নিজের এই পছন্দের ব্যাপারটা নিজে প্রায় ভুলেই গিয়েছিল। তবে কে তাকে মনে করিয়ে দিল? কেমন যেন একটা অস্বস্তি আর অজানা আশঙ্কা ঘিরে ধরল তাকে। তবে কি এ বাড়িতে অদৃশ্য কেউ আছে? মেয়ের কান্নায় চিন্তায় তার ছেদ পড়ল। হয়তো ওর খিদে পেয়েছে। দুধ গরম করে মেয়েকে খাওয়াতে বসলো। ছোট্ট মেয়ে এদিক সেদিক ছুটে বেড়ায়। এক সময় আলমারির কাছে গেল। আলমারিটা খুলতে গিয়ে একটা রুমাল পড়ল। সেটা হাতে নিতেই অরুণিমা চমকে ওঠে। এই রুমাল যে তার বড্ড চেনা। কাঁপা কাঁপা হাতে সে রুমালটা তুলল। হলুদ রঙের রুমালটায় লাল সুতোর কাজ করা। সুন্দর ডিজাইনের মধ্যে তার নাম লেখা রয়েছে। মুখটা তার শুকিয়ে গেল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। গলা শুকিয়ে আসছে। এই রুমাল এখানে কোথা থেকে এলো? এ তো তাকে কেউ একজন উপহার দিয়েছিল। ধপাস করে সে বসে পড়ে। কিছুক্ষণ বসে থাকার পর পোড়া গন্ধ নাকে এলো। রান্নাঘরে ডাল বসিয়ে এসেছিল, এতক্ষণে পুড়ে গেল। সে ছুটে গেল রান্নাঘরে। এতটা ডাল নষ্ট হতে দেখে আফসোস হলো। রুমাল নিয়ে এতই মেতেছিল যে ডালের কথা তার মনে ছিল না। এই সময় তার কানের কাছে কেউ যেন বলল, ম্যাজিক। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে ডাল আবার আগের মতো হয়ে গেছে। কেউ তার কানের কাছে অস্পষ্ট গলায় বলে উঠল, ম্যাজিক। সে তো অবাক। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এরকম ম্যাজিক বলে জিনিস ঠিকঠাক করার ক্ষমতা কারো ছিল। সেও এরকম খারাপ জিনিস ম্যাজিক বলে ভালো করে দিত। অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। এসব কি হচ্ছে তার সঙ্গে? অতীত কেন ফিরে আসছে তার চোখের সামনে? হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই মনে হলো কেউ যেন সরে গেল। সে পিছিয়ে এলো। বাড়িতে তো সে আর ছোট্ট মেয়েটা ছাড়া কেউ নেই। মেয়েটা তো ঘুমোচ্ছে। তাহলে কে ওখানে? সময় সে মেয়ের কান্না শুনতে পায়। তাড়াতাড়ি বেরোতে যাবে, এই সময় ঠান্ডা জলের ঝাপটা লাগলো তার চোখে মুখে। না, শুধু ঝাপটা নয়, কেউ যেন খুব ঠান্ডা হাতে তাকে স্পর্শ করলো। ভীষণভাবে চমকে উঠল অরুণিমা। রান্নাঘর থেকে পা বাড়ানোর সাহস তার হচ্ছে না। কিন্তু মেয়েটা তো কেঁদেই যাচ্ছে, না গেলেই নয়। ঈশ্বরের নাম জপতে জপতে সে দৌড় দিল রান্নাঘর থেকে। ঘরের কাছে যেতেই সে অবাক। মেয়ের কান্না থেমে গেছে। সে একটু অবাক হলো। একবার কাঁদলে তো কোলে না নেওয়া পর্যন্ত কান্না থামে না। তাহলে এখন থেমে গেল কিভাবে? দেখলো সে দোলনায় শুয়ে খেলছে। মাথার ওপরে খেলনা ফুল আছে। অরুণিমার স্পষ্ট মনে আছে মেয়েকে সে খাটে শুইয়ে গিয়েছিল। ও তাহলে দোলনায় এলো কিভাবে? এতটুকু মেয়ে তো একা একা দোলনায় উঠতে পারবে না।
অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। ছুটে গিয়ে মেয়েকে কোলে নিল। রান্না রইল পড়ে। ঘর থেকে আর বাইরে যাওয়ার সাহস হচ্ছে না তার। বিকেলে রজত ফিরে এলে ওভাবে তাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কী হয়েছে তোমার? মুখ চোখ এরকম শুকনো কেন? তো তোমাকে একটা অনুরোধ করব। হ্যাঁ, বলো না। এই বাড়ি ছেড়ে তুমি ছেড়ে দাও। চলো না আমরা অন্য কোনো বাড়িতে চলে যাই। বাড়ি ছেড়ে দেবো মানে? এই বাড়িতে আমি আর থাকবো না। বাড়িতে থাকবে না মানে? এই বাড়ি তো তুমি নিজে পছন্দ করেছো, তাহলে থাকবে না কেন? এই বাড়ি কেন? এ বাড়িতে খারাপ কী আছে? আমি জানি না, কিন্তু তুমি এই বাড়ি বদল করো। এই বাড়িতে থাকলে আমি আর বাঁচবো না। শান্ত হও অরুণিমা, কী হয়েছে আমাকে খুলে বলো। উফ, আর কতবার বলবো যে এই বাড়িটা ভালো না, এই বাড়িতে থাকতে পারবো না আমি। আর এভাবে বললেই কি বাড়ি বদলানো যায় নাকি? অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে ব্যাপার দেখে সে উত্তেজিত। একটু পরে শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলো। দেখো অরুণিমা, বোঝার চেষ্টা করো। এভাবে হঠাৎ করে বাড়ি বদলাবো বললেই বদলানো যায় না। কলকাতা শহরে এত সহজে বাড়ি পাওয়া যায় না। কত কষ্ট করে এই বাড়িটা কিনেছি তুমি তো জানো, বলো। তোমার তো স্বপ্ন ছিল আমরা একসাথে থাকবো, তুমি সুন্দর করে বাড়ি সাজাবে, আমরা নতুন সংসার পাতবো। তাহলে হঠাৎ কী হলো যে তুমি বাড়ি পাল্টাতে চাইছো? স্বপ্ন তো আমার ছিল, কিন্তু এই বাড়িতে আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। আমি মরে যাব এখানে থাকলে। কিন্তু কেন? বাড়িওয়ালা কোনো ঝামেলা করেছে নাকি? অরুণিমাকে অস্থির দেখায়। সে শান্তভাবে স্ত্রীকে ঘোরায়। তাকাও আমার দিকে, কী হয়েছে আমাকে বলো। অরুণিমা হঠাৎ কেঁদে ফেলল। এই বাড়িতে খারাপ কিছু আছে রজত, আমার ভীষণ ভয় লাগছে। তার কথা শুনে রজত খিলখিল করে হেসে উঠল। তোমার হাসি পাচ্ছে? জানতাম, এই জন্য আমি তোমায় কিছু বলতে চাইনি। আজকের যুগের মেয়ে হয়ে তুমি এসব বিশ্বাস করো? বুঝেছি, তুমি আমাকে কাছে পেতে চাও, তাই তো? আমি একটু ছুটি দিলে তুমি খুশি হবে, আর সেজন্য এসব বাহানা করছো। তাই হবে, আমি ছুটি নিয়ে 2 দিন তোমাদের সঙ্গে থাকবো। অরুণিমা বহু চেষ্টা করেও সত্যিটা বোঝাতে পারল না রজতকে। পরবর্তী 3 দিন ছুটি নিয়ে রজত বাড়িতেই রইল। ততদিন কোনো সমস্যা হলো না। 3 দিন পর সে অফিসে গেল। অরুণিমার ভয় কিছুটা কেটেছে। দুপুরে স্নান করতে যাচ্ছিল বাথরুমে। সেটাতে ঢুকেই আবার সেই চেনা সুগন্ধ পেল, একটা বিশেষ সাবানের গন্ধ। খুব চেনা তার। মনে হলো আশেপাশে কেউ যেন আছে। ভয়ে জমে গেল সে। আরও একদিন রজত অফিসে চলে যাওয়ার পর সে রান্নাবান্না সেরে স্নান করতে যায়। ওয়াশরুমের দরজা খুলতেই একটা গন্ধ তার নাকে ঝাপটা মারল। ও চমকে উঠল, যেন কেউ সদ্য স্নান সেরে বেরোলো। সে আর ছোট্ট মেয়েটা ছাড়া তো এখানে আর কেউ নেই। তাহলে বাথরুমে কে গিয়েছিল? তাছাড়া এই গন্ধ তো তার খুব পরিচিত। সে একদিন কাউকে এরকম সাবান নিজে দিয়েছিল, কিন্তু সেটা এখানে কিভাবে আসবে? ভয়ে কেমন যেন লাগছে তার। কোনো মতে স্নান সেরে সে বেরিয়ে আসে। ছুটে ঘরে চলে আসলো। এসে দেখে বিছানায় কটকটি রাখা রয়েছে। আরও অবাক হলো সে। বিয়ের আগে স্নান সেরে তার কিছু না কিছু খাওয়ার অভ্যেস ছিল। এটা তো কেউ জানে না, রজতও না। তাহলে এটা কে রাখলো এখানে? এই সময় ফ্যাঁসফেঁসে গলায় কেউ যেন ডাকলো, অনিতা। এবার ও চমকে যায়। এই নামে তো তাকে একজনই ডাকলো। সে আবার বলে, চিনতে পারছো আমাকে? সে কাঁপা কাঁপা বলে উঠল, কে? সে হেসে ওঠে, সে কি, এর মধ্যেই আমাকে ভুলে গেলে? তুমি তো কথা দিয়েছিলে আমায় আর কোনোদিন ভুলে যাবে না। এবারে তার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। এই কণ্ঠস্বর তো তার পূর্ব পরিচিত। স্কুল জীবন থেকে সে একটা ছেলেকে ভালোবাসত। ওর নাম ছিল অমৃত। তাদের পাশের বাড়িতে ভাড়া থাকতো তারা। অনেক দিনের সম্পর্ক ছিল তাদের। বিয়ে করবে ঠিক করেছিল ওরা। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটল। অমৃত একটা শ্লীলতাহানির কেসে জড়িয়ে পড়ল। ব্যাস, সব শেষ। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে সে। এরপর বিয়ে হয়ে যায় তার। পরে শুনেছিল অমৃত নাকি আত্মহত্যা করেছিল। এবার খেয়াল পড়ল তার সব পছন্দের কথা শুধু অমৃত জানত, আর তার সব পছন্দের জিনিস তার কাছে হাজিরও থাকতো।
বড় ভালোবাসতো সে তাকে। সেই ফুল অমৃত তাকে প্রায়ই এনে দিত। এই পারফিউম তো সেই তাকে গিফট করেছিল। অমৃত পুরুষ মানুষ হয়েও অসাধারণ সেলাইয়ের কাজ পারত। রুমালটা তো সেই তাকে উপহার দিয়েছিল। একটা একটা করে সব সুতো এবার যেন জোড়া লেগে যাচ্ছে। অন্যায় যদি অমৃত করে থাকে তো তার আত্মা তাকে কেন বারবার দেখা দিচ্ছে? রজত এসে যথারীতি তাকে চুপ করে বসে থাকতে দেখে। আজও সে কোনো কাজ করেনি। স্বামীকে দেখেই ভয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রজত মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। তার মাথায় হাত বুলিয়ে বলল, কী হয়েছে অরুণিমা? আমাকে এখান থেকে নিয়ে চলো রজত। এখানে থাকলে আমি আর বাঁচবো না। অরুণিমা, তুমি এরকম কেন করছো? তুমি তো আমার সাহসী বউ, এত ভয় পাচ্ছ কেন? ও আমাকে মেরে ফেলবে রজত। আর আমি চলে গেলে আমাদের মেয়েটার কি হবে বলো? ওকে কে দেখবে? শান্ত হয়ে বসো। কেন তখন থেকে এসব ভুলভাল কথা বলে যাচ্ছ? কে তোমাকে মারতে আসবে? আর কেনই বা মারবে? এত কথা আমি তোমাকে বলতে পারবো না। তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো। আচ্ছা বেশ, চলো আমরা একটা সিনেমা দেখে আসি। আর আজ আমরা বাইরে খাবো, রান্না করতে হবে না। সিনেমা দেখে কোনো সমস্যার সমাধান হবে না রজত। তুমি কেন বুঝতে চাইছো না? এই বাড়ি আমাদের ছাড়তে হবে। রজত এবারে আর ধৈর্য রাখতে পারলো না। একে অফিসে মারাত্মক কাজের চাপ থাকে, তার উপর বাড়িতে এসে যদি এই কাণ্ড দেখে, যদি দুটো খেতে না পায়, মাথা তো গরম হওয়াই স্বাভাবিক। চুপ করো তুমি। কি হয়েছেটা কি তোমার? সেদিন থেকে এক কথা বলে যাচ্ছ, বাড়ি বদল করো, বাড়ি বদল করো। এই বাড়িতে যদি থাকবেই না তাহলে জোর করে বাড়িটা কেনালে কেন আমাকে দিয়ে? টাকা কি কাছে বলে? বিয়ের পর থেকে রজত কখনো তার সাথে দুর্ব্যবহার করেনি, রূঢ় ভাষায় কথা বলেনি। তাই অরুণিমা কেঁদে ফেলল। তুমি আমায় বকছো? না তো কী করবো? প্রতিদিন অফিস থেকে ফিরে এই এক নাটক। সারা বাড়ি অগোছালো, রান্না নেই, খাওয়া নেই। সারাদিন পরিশ্রমের পরে বাড়ি ফিরি আমি। বাড়ি ফেরার পর কি একটু শান্তি আশা করতে পারি না? একটু খাবার আশা করতে পারি না? নিজেকে টাকা রোজগার করতে করো না? বুঝবে কি করে কষ্টটা কেমন হয়? অরুণিমা চুপচাপ কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। রজত হাত পা ধুয়ে এলো। বাড়িতে রাখা কেক আর বিস্কুট খেয়ে ক্ষুধা নিবারণ করলো। মাথা ঠান্ডা হতেই পাশের ঘরে গিয়ে দেখে অরুণিমা বিছানায় উপুড় হয়ে কাঁদছে। সে মাথায় হাত দিয়ে আদর করে ডাকে, অরুণিমা। কোনো সাড়া নেই। আবার ডাকলো, না। অরুণিমা, একটু বোঝার চেষ্টা করো। সারাদিন আমি পরিশ্রম করি, বাড়ি ফিরে প্রচণ্ড খিদে পায়। তুমি যদি এটুকু না করো তাহলে কীভাবে হয় বলো তো? আমি মিথ্যে বলছি না রজত, তুমি বিশ্বাস করো। আমার সত্যি ভীষণ ভয় করছে এই বাড়িতে থাকতে। সব সময় মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে, আমাকে প্রতি মুহূর্তে নজরে রাখছে। রজত ওকে বোঝায়, আমার কথা শোনো অরুণিমা, তুমি সবসময় একই ব্যাপার নিয়ে ভেবে যাচ্ছ, তাই তোমার হ্যালুসিনেশন হচ্ছে। আমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে না রজত। আমি যা দেখছি একদম ঠিক দেখছি। অরুণিমা, তুমি যা ভাবছো সেরকম কিছু হয় না। সব তোমার চোখের ভুল। ভুল মানুষের একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু বারবার একই ভুল হতে পারে না। আর যদি ভুল হয়ও, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি রুমাল দেখেছি, ফুল দেখেছি। এসব কোথা থেকে আসবে বলো? এসব তো তুমি রাখোনি। হতে পারে ওসব আগে যারা ছিল ওদের। না রজত, সেরকম ব্যাপার নয়। অন্য লোকের জিনিস আমার ঘরে আসবে কেন? রজত প্লিজ, একটা বিপদ ঘটে যাওয়ার আগে আমাদের এই বাড়ি থেকে নিয়ে চলো। রজত বুঝে পায় না সে কি বলবে। এইসব আজগুবি ব্যাপারে সে কোনো কালেই বিশ্বাসী না। এতদিন ভাবছিল হয়তো অরুণিমার মনের ভুল, কিন্তু ও যেভাবে কথাগুলো বলছে তাতে তো সেরকম কিছু মনে হচ্ছে না। অরুণিমা কোনো কালেই ভীতু স্বভাবের মেয়ে নয়। গ্রামে সে অন্ধকার রাস্তায় একা একা ঘুরে বেড়াতো। তাহলে সেই মেয়ে শহরে এসে হঠাৎ ভয় পাবে কেন? তাহলে কি হচ্ছে? কি গো, বাড়িটা ছেড়ে দেবে তো? আবার একটা কথা বলো অরুণিমা, ছোটোবেলায় দিদিমা আর ঠাম্মার কাছে গল্প শুনতাম যে ওনারা তাদেরই বারবার দেখা দেন যাদের ওপর তার রাগ থাকে। জীবিত অবস্থায় তাদের ওপর কেউ অন্যায় করে থাকলে তার শোধ তোলার জন্য বারবার দেখা দেয়। এখানে একমাত্র তুমি দেখতে পাচ্ছ। আমার সাথে তো কিছু হচ্ছে না। তাহলে কি তার সাথে তোমার কোনো যোগসূত্র আছে? কথাটা শুনেই অরুণিমার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আজকে আর রান্না করতে হয়নি তাকে। রজত খাবার অর্ডার করেছিল। রাতে রজত ঘুমিয়ে পড়লেও তার আর ঘুম আসে না। সব ঘটনা যেন ছবির মতো ভেসে উঠছে চোখের সামনে। হঠাৎ জানলার দিকে চোখ ভয়ে চমকে উঠল সে।
সেখানে আবছা এক পুরুষের অবয়ব। কষ্ট না চিনলেও দেখতে তার অসুবিধে হলো না। এ তো তার বড় চেনা। ভয়ে গলা শুকিয়ে এলো তার। রজতকে আঁকড়ে ধরে তার বুকে মুখ লুকায় সে। থরথর করে কাঁপছে। রজতের ঘুম ভেঙে যায়। কি হয়েছে অরুণিমা, এরকম কাঁপছো কেন? ও কিছু উত্তর দিতে পারল না, শুধু কাঁদতে লাগলো। রজত মাথায় হাত বুলিয়ে দেয়। বুঝেছি, বরের আদর পেতে ইচ্ছে করছে তো, আচ্ছা কাছে এসো। কিন্তু কোনো আদরেই আজ সে শান্তি পেল না। নিজের ভয়াবহ পরিণতি যেন ও দেখতে পাচ্ছে। পরের দিন সকালে রজত চা বানিয়ে আনলো নিজের হাতে। ও আবদার করে, আজকে অফিস যেতে হবে না। তাই বললে হয়? বাড়ি কিনে ছুটি নিলাম, আবার সেদিনও তোমার জন্য ছুটি নিলাম। এবার তো আমার আর চাকরিটাই থাকবে না ম্যাডাম। একটা দিন তো। জেদ করো না সোনা, আজ আমায় যেতেই হবে, তবে আমি তাড়াতাড়ি চলে আসবো। অনিচ্ছা সত্ত্বেও ছাড়তেই হলো রজতকে। ও চলে যেতেই আবার একরাশ আতঙ্ক তাকে গ্রাস করলো। কিন্তু ভয় পেয়ে বসে থাকলে তো হবে না, অতএব বাড়ির কাজে তাকে হাত লাগাতেই হলো। অস্বস্তি তো আছে পুরো দমে। বারবার মনে হচ্ছে যেন কেউ তাকে আড়াল থেকে নজর রাখছে। রান্না কোনো মতে সেরে সে বাইরে যাচ্ছিল। এই সময় আচমকা দরজাটা গেল বন্ধ হয়ে। সে চমকে ওঠে। আজকে বাদলা বলে সূর্যের তেজ কম, তাই বিদ্যুতের আলো জ্বালাতে হয়েছিল। সেটাও দাপাদাপি করতে শুরু করলো। দারুণ ভয়ে অরুণিমা কে কে বলে চিৎকার করে উঠল। ঠিক এই সময় তার সামনে কাল রাতে দেখা অবয়বটা আসলো। আজ আরও স্পষ্ট, গলায় ফাঁসের দাগ। অরুণিমা কাঁপতে শুরু করলো। সে হিস হিস করে বলল, আমাকে চিনতে পারছো না অনিতা? কে তুমি? কেন এসেছো? জবাব নিতে এসেছি। অরুণিমা হঠাৎ করে ভেঙে পড়ে। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? ভুল? ভুল তো তাদের হয় যারা না জেনে করে, কিন্তু তুমি তুমি তো ইচ্ছে করে সবটা করেছো। অরুণিমা এবার হাউ হাউ করে কাঁদে। আমি অন্যায় করে ফেলেছি অমৃত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমায় মেরো না। ক্ষমা? লজ্জা করছে না বলতে? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? বলো, কেন করলে এরকম আমার সাথে? কেন এভাবে সব কিছু শেষ করে দিলে? আমি এরকম করতে চাইনি, বিশ্বাস করো, আমি সত্যি চাইনি। কিন্তু করেছো, আর তুমি করেছো লোভের জন্য। এত লোভ তোমার! লোভের জন্য একটা মানুষের জীবন শেষ করে দিতে দুবার ভাবলে না? সে অঝরে কাঁদতে থাকে। মনে পড়ে যায় পুরনো কথা। অরুণিমা আর অমৃত একে অপরকে ভীষণ ভালোবাসত, যদিও ভালোবাসা বেঁচেছিল অমৃতর তরফেই। দিন ভালোই কেটে যাচ্ছিল। একদিন অমৃত হঠাৎ একটা মেয়ে ঘটিত কেসে ফেঁসে যায়। ঘটনাটা একটা ভুল বোঝাবুঝি ছিল, হয়তো মিটে যেত যদি না সেই মেয়েটির বড়লোক বাবা তাকে টাকার লোভ না দেখাতো। অমৃতর কলেজে পড়তো মেয়েটা, সবার ওপর দাদাগিরি ফালাতো, ছেলেদের ওপরেও ছড়ি ঘোরাতো, সবাইকে নিজের ইচ্ছে মতো নাচাতো। কিন্তু অমৃত কখনো তার বশ্যতা স্বীকার করেনি, প্রতি মুহূর্তে ওকে ইগনোর করতো। এই থেকেই ওর ওপর তার রাগ। প্রতিশোধ নেওয়ার জন্য এরকম প্ল্যান করেছিল সে। মেয়েটার বাবা সম্মানীয় ব্যক্তি, সত্যিটা সামনে এলে মুশকিল, তাই অনেক টাকার লোভ দেখিয়ে রাজি করান অরুণিমাকে মিথ্যে সাক্ষী দিতে। ওর সেই সময় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার জন্য দরকার হওয়ায় টাকার খুব দরকার ছিল। দিদির সদ্য বিয়ে হয়ে যাওয়াতে হাতে টাকা ছিল না, তাই সে রাজি হয়ে যায়। ভরা আদালতে দাঁড়িয়ে যে ছেলে কখনো তার গায়ে টাচ পর্যন্ত করেনি তারই নামে শ্লীলতাহানির অভিযোগ আনে। অম্লান বদনে বলে অমৃত নাকি তাকে জোর করে একাধিকবার তার অসম্মান করেছে। সে নাকি ভালোবাসত বলে এতদিন সব সহ্য করেছে। কথাগুলো শুনতে শুনতে চমকে উঠছিল অমৃত। এই কি তার ভালোবাসা?